আর এর জন্য আমি যদি এটা ভুল বলি, আমার বিরুদ্ধে মামলা করলে আমি জবাব দিতে পারবো উত্তর। আমাকে কদিন আগে এক নেতা অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেছে। আজকে কত তারিখ? 6 তারিখ। 8 তারিখে দেখতে পাবেন তার নামে তাকে কোর্টকে যে জবাব দেওয়ার ব্যবস্থা করব, তাকে কোর্টে টেনে নিয়ে যাব। আমি মারামারি হানাহানির পক্ষে নয় ভাই। কাকে মারবো? কাকে আমি মারবো বলুন আমাকে? সকাল সন্ধ্যা তো এক চায়ের দোকানে দেখা হচ্ছে, সকালে উঠলে ব্রাশটা করে যখন বাইরে বার হচ্ছে তার সাথে দেখা আমার। সে রামও হতে পারে, রহিমও হতে পারে, সরস্বতী হতে পারে, ফতেমাও হতে পারে। তাকে আমি মারবো আমার সংকীর্ণ রাজনীতির জন্য? কিন্তু কেউ যদি আমাকে বা আমার ভালোবাসার মানুষকে ডিস্টার্ব করে, তাকে কিন্তু আমি না মেরে পেনের খোঁচা দিয়ে কিন্তু সাইজ করে দিই। করেছি ইতিপূর্বে। অনেকে যে বলছিল না বাউরিয়া নাকি পুলিশের কথা, সব পুলিশকে আমি সম্মান দিই। আমি পুলিশের বিরুদ্ধে নয়। পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের একটা পরিবার তো, এটা একটা গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু যে পুলিশ আইন বহির্ভূত কাজ করে তাকেও আমরা ছেড়ে কথা বলি না। খোঁজ নিয়ে দেখবেন কলকাতা হাইকোর্টে অনেক ইন্সপেক্টর, অনেক সাব ইন্সপেক্টর তার ক্যাপ খুলে জজের সামনে গিয়ে জবাবদিহি করাচ্ছে আইএসএফ। সুতরাং এতটুকুই আপনাদের বলবো বিষয়টাতে, কে সংখ্যা ভারী বা সংখ্যা কম নিয়ে কিছুই লাভ হবে না। একা হতে পারি, কতটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে সেটাই উনাকে কাউন্ট করতে বলুন। আর উনি ভালো করে জানেন নওশাদ সিদ্দিকী অন্যায়ের বিরুদ্ধে একা হওয়ার পরও যে অলিতে গলিতে যে সমস্ত অন্যায় ঘটে যাচ্ছে, চাই হিন্দুর বিরুদ্ধে হোক, চাই মুসলমানের বিরুদ্ধে হোক, চাই দলিতের বিরুদ্ধে হোক, আপার কাস্ট হোক, যার সাথেই হোক না কেন, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করতে পিছপা হচ্ছেন না। ওই জন্য অনেকের গা জ্বালা করছে। আচ্ছা আপনারা বলুন, আমি আপনাদের কাছে ওপিনিয়ন চাই। আচ্ছা একা আছি, তাহলে কি আমি তৃণমূলে জয়েন করে নেবো? আপনারা বলুন একটু। জয়েন্ট করে নিলে কি হবে? আমার গাড়ি হবে, বাড়ি হবে, সামনে পেছনে পুলিশ আরো বেশি নিয়ে ঘুরতে পারবো। এই পুলিশ বিষয়ে বলি, আমার সাথে এখন যিনারা আছে সিআইএসএফ সেন্ট্রালের, আমার তৃণমূলের বন্ধুরা এদেরকে দেখে কি বলে, বিজেপি নাকি আমাকে দিয়েছে। বিজেপির বাবার পুলিশ নাকি এটা বিজেপির বাবার নাকি? অমিত শাহর বাবার টাকায় চলে নাকি এদের? আজকে বিজেপি আছে, গতকালকে ছিল কংগ্রেস, আগামীকালে যে কেউ আসতে পারবে, তাদের আন্ডারে চলে। আমি রাজ্য সরকারকে প্রথম 2 বার নয় 3 বার চিঠি করি, স্পিকার স্যারকেও চিঠি করেছি যে আমার নিরাপত্তাহীনতায় আমি ভুগছি, আমাকে নিরাপত্তা দেওয়া হোক। আমি তো প্রথম রাজ্য পুলিশ চেয়েছিলাম, আমাকে রাজ্য পুলিশ দেয়নি। তারপরে অমিত শাহজিকে আমি চিঠি করেছি যে আমাকে সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক, তাও দেয়নি। আমি কোর্টে গিয়েছি, পেনের খোঁচা দিয়ে আমি বার করে এসেছি, আমার অধিকার আমি বুঝে নিয়েছি। তো আবার ফিরে আসি, কি হবে? কিছু পুলিশের সংখ্যা বাড়বে, সামনে পেছনে হই হবে, সব রাস্তা খালি হয়ে যাবে, যাবো আসবো। আমার সোসাইটির কি হবে বলুন? কিছু লাভ হবে? আপনারা যদি ওই লোভীদের নজরে দেখা হয়, আমি এই মুহূর্তে আমি সব থেকে পৃথিবীর বোকা ছেলে, লোভীর নজরে যদি দেখা হয়, কারণ আমার সামনে এত বড় অ্যাচিভমেন্ট, আমি গেলে এগুলো পেয়ে যাব, তাই ছেড়ে আমি এগুলো করছি কেন? ব্যাপারটা হচ্ছে কাউকে তো ভাই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে। সবাই বলে দেখবেন অন্যায় হচ্ছে, বাটা রাস্তায় নেবে অন্যায়ের প্রতিবাদ করো না, তো রাস্তায় তো কাউকে নামতে হবে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য নওশাদ সিদ্দিকী একাই যথেষ্ট মনে করি। ওদের ডিউটি ওদেরকে বুঝিয়ে দিই, ওদের যেটা ডিউটি, শাসকের যেটা ডিউটি, যেটা ভুল করছে সেটা বোঝাবার জন্য অন্তত একাই যদি মনে করছি নিজেকে, তা বুঝিয়ে দিই। দলে নাম লিখালে তো মুখে সালোটে পড়ে যাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। এতদিন পরে ওনার জ্ঞান ফিরেছে, 9 বছর পরে, যে মুসলমানদেরকে ঠিকভাবে মানে যতটা বোঝাবার দরকার বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এতদিন পরে ঘুম ভাঙলো। হয়তো তিনি ভাবছেন তৃতীয়বারের জন্য টিকিট পাবো কি পাবো না। উনি টিকিট পাওয়ার জন্য মুসলমান কার্ড খেলছে, মুসলমানদের উন্নতির কথা ভাবছে না। আমি ছেড়ে দিলাম সরকারকে, নবান্নেরও তো উনি একটা পার্ট, তাও নবান্নের কথা ছেড়ে দিলাম। ওনার হাতে একটা দপ্তর আছে, তো জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তর আছে, সেই দপ্তরের মাধ্যমে উনি যদি মুসলমানদের কথা নিয়ে এত চিন্তিত হয়ে যায়, কোটা
মুসলমান ছেলেকে চাকরি দিয়েছে জিজ্ঞাসা করুন। আমার ভাঙড় বিধানসভাতে আমাদের 5টা লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে লাইব্রেরিয়ান না থাকার জন্য। কটাকে চাকরি দিয়েছে? উনি তো একটা মন্ত্রিত্ব এনজয় করেছেন, একটা তো মিনিস্ট্রি নিয়ে আছেন। মমতা ব্যানার্জি নালে 6-7খানা মিনিস্ট্রি নিয়ে আছে। উনি তো একটা আছে ওনার হাতে। ওই একটার মাধ্যমে সংখ্যালঘু মুসলমানদের জন্য উনি বেশি চিন্তিত। আমি ধরে নিলাম তর্কের খাতিরে সংখ্যালঘু মুসলমানদের উনি রক্ষাকর্তা। কজনকে আপনি উপকৃত করেছেন তার ডেটাটা আপনি দেন, দিতে পারবে? আমি ওনাকে বিধানসভায় কোশ্চেন করা ভাই ছেড়ে দিয়েছি। যাই কোশ্চেন করি প্রসেসিং আছে, হয়ে যাবে। 2021 সালের দিকে কোশ্চেন করেছিলাম, যা উত্তর দিয়েছে 2024-এর প্রথম দিকেও কোশ্চেনের একই উত্তর পেয়েছি। ওনার যে ডিপার্টমেন্টের যে লাইব্রেরিয়ান নিয়োগের লাইব্রেরি সংক্রান্ত বিষয় ওনার হচ্ছে আপনার কি বলো ওটাকে, ওই ডিপার্টমেন্ট। তো লাইব্রেরিয়ান অর্থাৎ শূন্য পদ 2021-এর শেষের দিকে উনি বলেছিলেন প্রায় 2300 মতো, আর এই 2024-এর প্রথম দিকেও শুনলাম 2300 মতোই আছে। মানে একটাও নিয়োগ দিতে পারেননি, 3 বছর ধরে একটা মন্ত্রিত্ব চালাচ্ছেন। আমি প্রশ্ন করেছিলাম উনাকে 2016 থেকে 2021-এ আপনার পারফরমেন্স কি বলুন। উনি বলছেন একটা মাত্র লাইব্রেরির অনুমোদন দিতে পেরেছেন, আর উনার দপ্তর থেকে মাত্র 3 জন চাকরি পেয়েছে। এখন উনি মুসলিম কার্ড কেন খেলছে? উনি নিজে বাঁচার জন্য আপনাকে আমাকে বলি দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বারবার বলে এসেছি প্রত্যেকটা সরকার কি দলিত কি আদিবাসী কি মুসলমানের ক্ষতি করেছে। আমরা সাচার কমিটির সুপারিশ দেখেছিলাম, মুসলমানদের দুরবস্থার কথা শুনেছিলাম। কিন্তু 2011 থেকে 2024-এ 25 চলছে, 25-এ আজকে তো মানে 6টা দিন হয়েছে, বাদ দেন। 2011 থেকে 2024 এটা 13 বছরে মুসলমানদের কিছু উপকৃত হয়েছে যদি জানার চেষ্টা করেন কি পাবেন। বাউরিয়া 12 নম্বর ওয়ার্ডে যে দাদা ওই একা থাকলে কি হবে সেই দাদার কানে যদি আওয়াজটা পৌঁছায়, ওই দাদার কানে দরকার নেই মমতা ব্যানার্জি আওয়াজটা শুনবে। আজকে নওশাদ সিদ্দিকী কি বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বক্তব্যটা মমতা ব্যানার্জি শুনে অন্য কেউ শুনুক আর নাই শুনুক, আমি দায়িত্ব নিয়ে বলছি। উনি ভালো করে জানেন যে নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলে ওদের ভুলগুলো ধরিয়ে দেয়, আর কিছু কিছু এই বক্তব্য থেকে রেকটিফাই করার চেষ্টা করে। কদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম ওই আবাস যোজনা নিয়ে অনেক দুর্নীতির আওয়াজ উঠেছে, সার্ভে করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। আমি বলেছিলাম যারা সার্ভে করছে তাদেরকে বলুক মমতা ব্যানার্জি নবান্ন থেকে, যারা সার্ভে করবে যদি ভুল সার্ভে হয় বেটাগুলোকে ধরে জেলে ভরে দেবো, সব বন্ধ হয়ে যাবে দুর্নীতি। প্রধান উপপ্রধান কাউন্সিলর কারো চাপ শুনবে না, কারণ সে তো সরকারি কর্মী। সে সরকারি কর্মীকে যদি নবান্ন থেকে বলে দেয় যে আমি কাউকে চিনবো না, তুমি বললে ঘর পাবে আর তুমি না বললে ঘর পাবে না, তাহলে আমি যদি জেলে ভরবো কাকে? যার সিগনেচার করে ঘরটা অ্যালাউ হয়েছে সে যদি ভুল করে ধরেই জেলে ভরে দেবো, তাহলে দুর্নীতি হবে কি? কিন্তু এটা পরে বলেছি বলে এই কদিন আগে একটা লাইভ আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির সাংবাদিক সম্মেলন। এই যত জায়গা আছে সরকারি ল্যান্ড যদি অন্য কারো হ্যান্ডওভার হয়ে যায়, কি বলেছে? আমি কাউকে চিনবো না, ওসি আইসি বিএলআরও বিডিওকে চিনবো, দরকার লাগলে এফআইআর করবো, এই ধরনের কথা বলেছে। তো আইডিয়াটা তো আইসে বেরি। তাহলে আপনাদের বলি যে আমরা যা বলি মমতা ব্যানার্জি তাই শোনে মানে কি বলছে কতটা বাস্তবে দেবে বলতে পারছি না। তো কিউন দাদা কি বললো একে বা হবে কি হবে না সেটা নিয়ে নয়, কটা অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারছি সেটা আমাদের কাছে হচ্ছে মূল বিষয়। আমি আজকে এই কটা বাজে 50 মানে 5টা বাজে আমাকে একটা সিগন্যাল দেবে। তো আজকে এখানে এসে আমার বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে, দেখুন ভোটের সময় আসবো, ভোট চাইবো, প্রয়োজন হলে দেবেন, না হলে দেবেন না, আপনাদের ব্যাপার, আপনাদের হাতে আপনাদের ভাগ্য। অর্থাৎ ভোটের উপরে নির্ভর করছে আপনি কাকে দিয়ে আপনার এই ওয়ার্ডটাকে পরিচালনা করবেন, কাকে দিয়ে আপনার এই বিধানসভাকে পরিচালনা করবেন, কাকে দিয়ে আপনার এই লোকসভাকে পরিচালনা করবেন, কাদেরকে দিয়ে আপনাদের রাজ্য পরিচালনা করবেন, কাদেরকে দিয়ে আমাদের দেশ পরিচালনা করবেন, সেটা আপনাদের হাতে নির্ভর করছে। আমার শুধু আপনাদেরকে একটু সচেতন করতে চাই। আজকে বলুন আপনাদের এই বাউরিয়ার ওয়ার্ডের কথা বলছি, 12 নম্বর ওয়ার্ডের কথা। আপনারা একজন হাত তুলে বলুন তো এই 12 নম্বর ওয়ার্ডে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান 2011 থেকে 2025 এই 14 বছরের মধ্যে হয়েছে?
হলে বলবেন ভাই, আমাকে খুশি করার জন্য হাত নামাবেন না। আমি এটা তৃণমূলের ভাইদের কাছেও বলতে চাইছি, যারা আমার বিরোধী তাদের কাছেও জানতে চাইছি, হয়েছে? একটা জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, সর্বপ্রথম কি লাগবে সেই জাতির জন্য? শিক্ষা। প্রথম লাগবে কি? শিক্ষা। দ্বিতীয় কি আছে? কর্মসংস্থান। তৃতীয় হচ্ছে স্বাস্থ্য। এই ধরনের বিষয়গুলোতে ক্রমশ পিছিয়ে যাচ্ছি। তাহলে বলুন, 14 বছরে বাউরিয়ার 12 নম্বর ওয়ার্ডে একটাও শিক্ষা প্রতিষ্ঠান হয়নি, আর বলছে উন্নয়নের জোয়ার বইছে। কেমন উন্নয়নের জোয়ার বইছে দেখবেন। এই বাচ্চাদেরকে ডাকলে আপনারা ঘরে গিয়ে নালে পিটবেন, বলে তুই ওখানে গিয়েছিলিস কেন, তোর ছবি উঠে গেল, আমি অপমান হয়ে যাব, আমি ডাকবো না। ক্লাস 3-4 বাচ্চা এখানে 2-4টে ঘুরছে না, সাইডে আড়ালে গিয়ে জিজ্ঞাসা করুন, ক্যামেরা ছাড়া, নালে যার ছবি উঠে যাবে তাকে তো পাড়ায় আর কেউ টিকতে দেবে না। বলে তোর ছেলে পড়াশোনা জানে না। তোর ছেলে না, সবার ছেলেই পড়াশোনাটা এখন ধ্বংস হয়ে যাচ্ছে। যার ছেলেগুলো সরকারি স্কুলে যাচ্ছে, ক্লাস 3-4 বাচ্চাগুলোকে ডাকুন, ডেকে অঙ্কের বইটা খুলে দিন, বলে প্রথম অনুশীলনের অনুশীলন 1 হয় না 2 এই ধরনের হয় না, তো আপনি এই প্রথম পৃষ্ঠার অনুশীলন 1-এর অঙ্কটা করতে দিন তো। 100টা বাচ্চাকে ট্রাই করুন। যে ওয়ার্ডের গরিব মানুষ তৃণমূলের ঝান্ডা নিয়ে ছুটছেন তাকেও বলছি, এই ওয়ার্ডের যিনি আইএসএফ এর সভাপতি তাকেও বলছি, যার বাচ্চাগুলো এই প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলে যাচ্ছে তাদেরকে একবার ডেকে বইগুলো দিন। 5-6 এর বাচ্চাগুলোকে ডেকে বলুন, একটু ওই খাতাটা দিয়ে, পেনটা দিয়ে বলুন, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, তোর ঠিকানা ইংলিশে লিখে দে, তুই কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস। এটা তো সহজ ব্যাপার ভাই, পারবে? আমি দায়িত্ব নিয়ে বলছি পারবে না। 100 জনের মধ্যে 90 জন ফেল করবে। তাহলে এই 14 বছরে কি উন্নয়ন হয়েছে বলেন? উন্নয়নটা কি? তাহলে আপনারা উন্নয়নকে কিভাবে দেখতে চান? আমার ছেলেগুলো পড়াশোনায় ডেভেলপ হলো, আমার এখানে ছেলেরা সরকারি চাকরি পাবে, আমাদের এলাকার স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হবে, সেটাই তো উন্নয়ন। না শুধু ঢালাই রাস্তা করে দেবে আর মায়েদের হাতে 1000-1200 টাকা দিয়ে দিলে উন্নয়ন হয়ে গেল। আপনারা কোন ভাবে দেখতে চাইছেন? কিন্তু তৃণমূল নয়, শুধু বিজেপিও চাইছে উন্নয়নটা ঠিক এইভাবে দেখানো হোক, নীল সাদা রং বা গেরুয়া রং, একটু একটু ঢালাই রাস্তা, ওই কারো হাতে বেটি বাঁচাও বেটি পড়াবেন নামে কিছু টাকা তুলে দিও, এটাই। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নীল করে দাও, এটা বিজেপিও চাইছে, তৃণমূলও চাইছে। আপনারা কি চাইছেন? আমরা কিন্তু অন্যরকম ভাবে চাইছি। আমাদের প্রশ্ন এটাই, আমাদের প্রশ্ন এখানেই, আমাদের বক্তব্য এখানে কোনো ক্লিয়ার, যে 1000-1200 তুমি দিচ্ছ ওটাই নয়, আমি চাই আমাদের মায়েদের হাতে 5000 করে তুলে দেওয়া হোক। 1000-1200 দেখছি একটা সংসার চলবে? আরে 1 মাসের নেট প্যাক তোমার 599 ভাই। আমার নেট প্যাক শেষ হতে চলেছে, বলতে 34 মেসেজ এসেছে 3400 টাকা 1 বছরের। 1 বছরের করলে 3400 টাকা, তো চলবে কি করে? 5000 টাকা ব্যবস্থা করা হোক, সাথে কাজও বুঝিয়ে দেওয়া হোক, রাষ্ট্র কাজও তার কাছ থেকে বুঝে নি। কিন্তু 1000-1200 দিচ্ছে আপনার ছেলে যে স্কুলে গিয়ে পড়ে, এটা একটু খোঁজ নিন। সেই স্কুলের মাস্টারদের মাইনে 30-35 হাজার টাকা যেখানে দেওয়ার কথা, সেখানে মাস্টার না দিয়ে 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 আপনার ছেলের ভবিষ্যৎগুলো খারাপ করে দিচ্ছে। আমাকে দুটো বিষয় বলতে বলেছে, আমি ফিরে আসছি আমার মূল বিষয়ের দিকে। 14 বছরের বাউরিয়ার 12 নম্বর ওয়ার্ডে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি, এটা আপনারা বলছেন কিন্তু। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 14 বছরে বাউরিয়ার অলিতে গলিতে লিগাল ইললিগাল মদের দোকান রাজ্য সরকার বানিয়ে দিয়েছে। তাহলে কি এটা সমাজের উন্নয়ন হলো? আরে আপনার আমার বাড়ির ছেলেগুলোই তো যে মদ মাতালে হয়ে যাচ্ছে, যুব সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে। বাউরিয়ায় কারা থাকে? মুসলমান। এই 12 নম্বর ওয়ার্ড যদি বলি, মুসলিম সংখ্যা বেশি, হিন্দুরা থাকে না, আদিবাসী দলিতরা থাকে। তাহলে দলিত আর মুসলমানদের যুব সমাজকে কি করতে হবে? ধ্বংস করে দাও, লিগাল ইললিগাল মদের দোকান করে দাও। রাজ্য সরকার যেটা চলছে, এই 14 বছরে 14,000 স্কুল তো তৈরি করেনি, 21 থেকে 22,000 মদের দোকান করে দিয়ে পশ্চিমবাংলার যুব সমাজকে ধ্বংস করতে চাইছে। আর আমরা বলছি, যদি কোনোদিন আপনারা আমাদেরকে সুযোগ দেন এই রাজ্য পরিচালনার জন্য, মায়েদের কথা ভেবে, আমাদের বেটিদের কথা ভেবে, আমাদের কন্যাদের কথা ভেবে, রাজ্যের যে সমস্ত মদের দোকানগুলো আছে সব ভারতের তালা লাগাবো, বন্ধ করে দেবো আমরা।
রাগ আমাদের উপরে কেন ওদের? রাখতে এখানে ওদের আমাদের উপরে জন্য। দেখুন যত ক্রাইম হয় তার প্রায় 50 থেকে 70% ক্রাইম হয় ওই মদ্যপান করার জন্য, নেশা করার জন্য। যদি আমরা ওইটাকে বন্ধ করতে পারি তাহলে রাজ্যের ক্রাইম রেটও কমবে। শুধু ক্রাইম রেট কমবে না, আপনি হয়তো ভাবছেন আমাদের এলাকায় যতই মদের হোক না কেন, আমার ছেলেকে আমি গাঁটের সাথে রেখেছি, আমার ছেলে মদের দোকানের দিকে যাবে না। ভালো কথা, রাখতে হবে বাড়ির গার্জেনদেরকে। এটা মনে রাখবেন, আপনার বাড়িতে কিন্তু মেয়ে আছে, আপনার জামাই কোনো শরাবখানায় গিয়ে, বারে গিয়ে মদ খেয়ে হই হই করছে না তো? কি বলছি বুঝতে পারছেন? আর এই মদের সমস্যা শুধু মুসলমানদের নয়, মুসলমানদের ধর্মীয় ভাবে বারণ আছে, অবৈধ। আমি গিয়েছিলাম ওই আপনার বর্ধমানে, ওখানে একটা আদিবাসীদের মেয়েকে খুন করেছিল। তো ওই বিষয়ে গিয়েছিলাম, অ্যারেস্ট হচ্ছিল না, আমি ছুটে গিয়েছিলাম, তাদের পাশে দাঁড়ানোর পরে কয়েকদিনের মধ্যেই অ্যারেস্ট হয়েছে। তো ওখানে আদিবাসী সমাজের মেয়েরা আমাকে ঘিরে ধরে, ভাইজান আমাদের হয়ে আপনাকে একটা কথা বলতে হবে। আমি বললাম কি? বললো এখানে মদের অবৈধ অনেক মদের দোকান আছে, এগুলো বন্ধ করতে হবে। তাহলে মদের সমস্যা শুধু মুসলমানদের নয়। অনেকে বলতে পারে নওশাদ সিদ্দিকী মদ বন্ধ করতে চাইছে, ধর্মীয়তে বারণ আছে বলে। আরে শুধু ধর্মীয়তে বারণ নয়, স্বাস্থ্য মেডিকেল সায়েন্সও বারণ করছে তো এগুলোকে। আমাকে আদিবাসী মেয়েরা ঘিরে ধরে, অনেক মেয়েরা যে ভাইজান এটা আপনাকে করতে হবে, মদ বন্ধ করতে হবে। আমরা বারবার থানায় বলার পরে বন্ধ হচ্ছে না, মানে তাদেরও সমস্যা তো, কারণ তাদের স্বামীগুলোকে শেষ করে দিচ্ছে। তো মুসলিম সমাজের মধ্যে হচ্ছে, আদিবাসীদের মধ্যে হচ্ছে, দলিতদের মধ্যে হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাই আমাদের উপরে রাগ ওদের হওয়ার কারণ হচ্ছে এইগুলোই, যে মদ বন্ধ করো, শিক্ষা কেন্দ্র বাড়াও। ওরা শিক্ষা কেন্দ্রকে বন্ধ করে মদের দোকান বাড়িয়ে দিচ্ছে। তো সমাজ কি উন্নতি হবে না অবনতি হবে? সমাজে মারামারি হবে না তো কি ভালো হবে? তাই আপনাদের বলবো ভাই, একটু সজাগ সতর্ক থাকতে হবে। আপনাদের মূল্যবান ভোটটা যখন দেবেন একটু ভাববেন, আপনাদের ভয় দেখানো হচ্ছে বিজেপি এসে সব কেড়ে নেবে। ভালো কথা, ভয় আপনারা পেয়ে গেলেন, সেই জন্য কাকে ভোট দিলেন? সাজদা আহমেদ মহাশয়কে দিয়েছেন বলে আমার একটুও রাগ নয়, শুধু একটু আপনাদের বোঝাচ্ছি। বিজেপি এসে আপনাদের কাছ থেকে সব কেড়ে নেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সাজদা আহমেদকে ভোট দিয়ে পাঠাও। আচ্ছা, সাজদা আহমেদ মহাশয়কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন, বিজেপি আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যে বিলটা পাস করিয়েছিল সিএএ, সেই সময় আপনাকে বাঁচানোর জন্য সাজদা আহমেদ সাহেব মহাশয় কটা কথা বলেছে? এটা আপনাদের ভাবতে হবে। এটা ভাবাচ্ছি শুধু আমি। তাহলে ওই কাগে কান নিয়ে চলে গেলে বললে কাগের দিকে তাকিয়ে লাভ নেই, আপনার কানের দিকে দেখুন কান আছে কি না নাই। এখন কি ভয় দেখাচ্ছে? মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ নাকি সব সম্পত্তি বিজেপি নিয়ে নেবে। 2026-এর ভোটের একটা ইস্যু হবে, এখন থেকে বলে যাচ্ছি। 1 বছর আগে থেকে আপনাদের বলে যাচ্ছি, একটু সজাগ থাকবেন। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ নাকি সব বিজেপি কেড়ে নিয়ে নেবে, ভোটটা আমাকে দাও। অর্থাৎ কারা বুঝতে পেরেছেন তো? ওরা নাকি বাঁচাবে। ওরা বাঁচাবে মনে হয়? ওরা তাহলে চিৎকার চেঁচামেচি মিটিং মিছিল কেন করবে? দুটো কারণে। একটা হচ্ছে মুসলিম ভোট পাওয়ার জন্য বলবে, আর দ্বিতীয় কারণটা হচ্ছে, প্রধান কারণ আমি মনে করি, আমার নজরে, আপনাদের নজরে না হতে পারে, ওরা এতদিন ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে। এতদিন কে খেয়েছে? তৃণমূলের নেতাগুলো, এবার বিজেপির নেতাগুলো খাবে। ওই জন্য ওরা ভাবছে যে আমাদের হাত থেকে মাল হাতছাড়া হয়ে যাবে, ওই জন্য প্রতিবাদ করছে। ওয়াকফ সম্পত্তি আমরা কেন বিরোধিতা করছি, জাস্ট ওটা বলে সময় হয়ে এসেছে, আমি শেষ করব। দেখুন, ব্যাপারটা হচ্ছে কেন্দ্র সরকার সব সময়ের জন্য মানুষের মধ্যে একটা ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। এই শুভেন্দু অধিকারীর কথা আমি প্রথমে বলছিলাম, উনি লিডার অফ দি অপোজিশন। সারা পশ্চিম বাংলার বিরোধী কণ্ঠ ওনার হওয়া দরকার। প্রথমে ওনার যখন পারফরমেন্স করেছিল, সত্যি ওনার পারফরমেন্স কিছুটা হলে আমি আশায় পেয়েছিলাম। বকটুয়ে যখন মুসলমানদেরকে ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে মুসলমান তৃণমূলকে দাঁড়ায় যখন খুন করেছিল, উনি ছুটে চলে গিয়েছিল। আনিস খানের হয়ে আনিস খানকে যখন খুন করলো, উনি কথা বলেছিল। আমি একটু আশা দেখতে পাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি এখন আর বিরোধী দলের দলনেতা নয়, উনি এখন শুধুমাত্র বিজেপির দলনেতা হয়ে গিয়েছে। ওনার বক্তব্য
আমাদেরকে ভাবাচ্ছে। ওনার বক্তব্য জনমানুষে প্রভাব ফেলছে, মানে হিন্দু মুসলমানের ঐক্যের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। উনি এই ধরনের বক্তব্য দিচ্ছে, যাকে আমি অভিসংবাদে যাচ্ছি না। কিন্তু বিজেপি, কেন্দ্রের বিজেপি সরকার যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, কি বলেছিল? বছরে 2 কোটি চাকরি দেব, 15 বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ করে টাকা অ্যাকাউন্টে দেব, $1 টাকা সমান $1 বানিয়ে দেব। অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি উড়িয়েছে, সম্পূর্ণরূপে এখন ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে? সবথেকে ভালো ওষুধ হচ্ছে হিন্দু মুসলমান। এই ওষুধটা পাবলিক ভালো খায়, হিন্দুরাও খায় ভালো, মুসলমানরাও ভালো খায়। হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করো, মূল মুদ্রা থেকে এরা সরে যাবে, প্রশ্ন করবে না। আমার মাথার উপরে ছাদ নাই কেন, এ প্রশ্ন হবে না। আমি পাকা বাড়ি পাচ্ছি না কেন, এ প্রশ্ন হবে না। আমি সরকারি ট্রিটমেন্ট পাচ্ছি না কেন, এ প্রশ্ন হবে না। আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, টিচার নাই কেন, সেই কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন কি করে? এমন ওষুধ খাইয়ে দিয়েছে। কি ওষুধটা? হচ্ছে যে হিন্দু মুসলমান, তার একটা অঙ্গ হিসাবে ওয়াকাফ। ওয়াকাফের সংশোধনী নিয়ে আসছে 2024-এর। সংশোধনী নিয়ে এসে বিজেপি অফিসিয়ালি বলছে এই সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষের গরিব মুসলমান আর মহিলাদের নাকি খুব উপকার করবে। আর আমরা এত বোকা মুসলমান ভারতবর্ষের, বিজেপি আমাদের উপকার করবে বলছে, আমরা তার বিরোধী করছি। এত বোকা আমরা। বিজেপি পশ্চিম ভারতবর্ষের মহিলাদেরকে ন্যায় দেবে। গুজরাটে যে বোনটাকে গণধর্ষণ করলো, কি বানু নাম তার, তাকে যারা গণধর্ষণ করলো, বিজেপির গুজরাট সরকার তাদেরকে জামিন দিয়ে আবার বিজেপি তাদেরকে মালা পরালো। আবার নাকি আমার মুসলিম মাটাকে ন্যায় দেবে, এরা এম্পাওয়ার করবে। আফরাজুলের মেয়ে, আফরাজুলের স্ত্রী এখনো ন্যায় পেল না। জুনায়েদের মা এখনো ন্যায় পেল না। নাজিবের মা এখনো নাজিবকে খুঁজে পেল না। বিজেপি সরকার তার সিবিআই কে দিয়ে 10 বছর হতে চলেছে, নাজিবকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারলো না। সেই বিজেপি নাকি আপনার পাড়ার মহিলাদেরকে ন্যায় দেবে। ভাবা যায়? ওটা শুধু দেখানো হচ্ছে হাতির দাঁতের মতো, ওদের খাওয়ার দাঁত আলাদা। ভাই কি বলছে? এটা কি আছে ওর মধ্যে? অনেক কিছু আছে, সময় স্বল্প, আজান হবে, কয়েকটা কথা বলছি। ওরা এই ওয়াকাফের সম্পত্তির উপর নজর কেন দিয়েছে? 1 বছর যদি আমরা পিছিয়ে যাই, 2023 সালে ওরা একটা ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 কে ওরা সংশোধনী করেছে 2023-এ। সংশোধনী করে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যে আদিবাসীদের, সেটা ক্ষেত্রে কিছুটা ক্ষুণ্ণ করে পুঁজিপতিদের হাতে জঙ্গল তুলে দিচ্ছে। তারা জঙ্গল কেটে সাফ করে রিসর্ট ফিসর্ট বানাবে, তারা পুঁজিপতিরা ওখানে বিজনেস করবে আদিবাসীদেরকে ক্ষতি করে। আর 2024 সালে একইভাবে ওয়াকাফের সংশোধনীর নাম করে ভারতবর্ষের যত ভ্যালুয়েবল প্রপার্টি, ওয়াকাফ প্রপার্টি, প্রাইম ওয়াকাফ প্রপার্টি গুলো আছে, সেইগুলোকে দখলে নিয়ে কি করবে? ওই পুঁজিপতিদের হাতে তুলে দেবে। ওদেরকে বলবো 5 স্টার 7 স্টার রিসর্ট হ্যান ত্যান তারা বানাও। এই করার ধান্দা। কিভাবে করবে? ওখানে একটা কলমে দেওয়া আছে, প্রায় 40-এর অধিক সংশোধনী নিয়ে এসেছে। একটা কলমে বলা আছে ডিস্ট্রিক্ট কালেক্টরের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে। ডিস্ট্রিক্ট কালেক্টর এটা ওয়াকাফ সম্পত্তি কি ওয়াকাফ সম্পত্তি নয় এটা ঠিক করা। এবার বলুন ডিস্ট্রিক্ট কালেক্টর কারা? আমরা যদি সহজে বলি, বুঝার চেষ্টা করি, আমরা এখানে আমরা যেটাকে পোস্টটাকে করি ডিএম হিসাবে, ডিএমডিসি। তো আপনাদের জেলায় ওটা ডিএম আছে, কোথায় বসে? হ্যাঁ, আমাদের দক্ষিণ 24 পরগনায় ডিএম আছে, হুগলিতে ডিএম আছে, বিভিন্ন জেলায় ডিএম আছে। ডিএমরা ঠিক করে দেবে, কিন্তু কতদিনের মধ্যে ঠিক করবে বলেনি। কালকে যদি এই বিলটা হয়ে যাবার পরে এই কর্মস্থানটাকে এসে ডিএম বললো তালা লাগাও, এটা যদি ওয়াকাফ কর্মস্থান হয়, বললো তালা লাগাও, কারণ এটা সরকারি সম্পত্তি বলতে পারে। বা কোন সম্পত্তি নিয়ে বিভেদ হচ্ছে ওয়াকাফ বোর্ডের সাথে সরকারের, ডিএম কি বললো? না এটা সরকারি সম্পত্তি, তো সরকারি সম্পত্তি হয়ে যাবে। বুঝতে পারছেন কতটা পাওয়ার দিয়েছে? এবার তালা লাগিয়ে বললো কবর এখন দিতে হবে না, মাজারে ঢুকে কটা বাজে গো?
আর 2-3 মিনিট আছে, আমি এটা বলে শেষ করে দেবো। তো বললে এটার কাগজপত্র নিয়ে আসো, এটা আপনার ডিসপুটেড ল্যান্ড। এবার কিন্তু এখানে কোনো টাইম লিমিটেশন করেনি ওই সংশোধনীর মধ্যে যে এটা সত্যিকারের সরকারি সম্পত্তি না অরিজিনালি এটা ওয়াকফ সম্পত্তি, এটা এতদিনের মধ্যে ডিএম কে ডিসাইড করে দিতে হবে, এটা দেয়নি। তাহলে ডিএম একবার তালা লাগিয়ে 50 বছর যদি পড়ে থাকে, তাহলে আপনি আপনার বাপ দাদুর কবরের না জিয়ারত করতে যেতে পারবেন, না নতুন করে কবর দিতে পারবেন, আর মসজিদ হলে নামাজও পড়তে যেতে পারবেন না। এই ধরনের অবাঞ্ছিত সংশোধনী নিয়ে এসেছে। তাহলে ইচ্ছা করে জায়গাটাকে ডিস্টার্ব করবে। আরেকটা হচ্ছে যেটা সত্যি মানে অত্যন্ত হাস্যকর, সেটা কি প্র্যাকটিসিং ইসলাম হতে হবে আপনাকে কমপক্ষে 5 বছর। আপনি শেষ 5 বছর নিয়মিত মানে অনুশীলনের মুসলমান, মানে নামে মুসলমান নয়, মোল্লা আব্দুল জব্বার এই মুসলমান নয়, বা পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর নামের মুসলমান নয়। 5 বছর ধরে ইসলামের আইন কানুন সব মাননেওয়ালা মুসলমান হতে হবে, তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন। কোথায় গেঁড়াকল দিয়েছে? আর এটাকে ডিসাইড করবে আপনার এলাকার কোন ইমাম নয়, আপনার এলাকার মুফতি সাহেব নয়, কোন পীর সাহেব নয়, বা কোন আহলে হাদিস সমাজের শায়েখরাও নয়, ডিসাইড করবে ডিস্ট্রিক্ট কালেক্টর। আপনি ফজরের নামাজ পড়েন কি পড়েন না, ডিস্ট্রিক্ট কালেক্টর বলবে, আপনাকে সার্টিফিকেট দেবে। আপনাকে অনেকের দেবেন নামাজ পড়লে কপালে দাগ হয়, অনেকের হয় না। কেউ 40 বছর ধরে নিয়মিত নামাজ পড়ছে, অনেকের কপালে দাগ নেই। কেউ 2-4 বছর নামাজ শুরু করেছে, কপালে দাগ হয়ে যায়, হয়তো ভাই। কিন্তু এবার ফজরের নামাজ পড়ছে কি পড়ছে না নিয়মিত, তাহলে ডিস্ট্রিক্ট কালেক্টর সার্টিফিকেট কিভাবে দেবে? কিন্তু ওই আইনে বলা আছে, সংশোধনীতে বলা আছে, বিলে বলছে যে কম করে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের হতে হবে, তাহলে আপনি পারবেন ওয়াকফ করতে। মানে নতুন করে আপনি যদি চান ওয়াকফে লিল্লাহ আর ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহটা আমি আরো একটু দূরে সরিয়ে রাখছি, ওয়াকফে আওলাদই যদি করতে চান, যে আপনার সম্পত্তি বংশ পরম্পরায় যাতে বিক্রি না করতে পারে, আপনার ছেলে পোতা তার ছেলে তার ছেলে তার ছেলে যাতে এনজয় করতে পারে এই সম্পত্তিটাকে, সেটা অফ করে যায় আমি, সেটাও আপনি আর পারছেন না যদি ডিস্ট্রিক্ট কালেক্টর না আপনাকে সার্টিফিকেট দেয়। এবার বলুন, আপনি 1 মাস রোজা রাখছেন কি রাখছেন না, এটা ডিস্ট্রিক্ট কালেক্টর কিভাবে জানবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি পড়ছেন না, ডিস্ট্রিক্ট কালেক্টর কিভাবে জানবে? আপনি এখান থেকে হয়তো ট্রেনে উঠে কোথায় যাচ্ছেন, হাওড়াতে যাচ্ছেন, উঠেছেন 2টোতে ট্রেনে, আর ট্রেন মাঝপথে হয়তো নামাজ পড়ার কোনো হয় না, আপনি মাগরিবের সময় কাজা পড়ে নিতে চাইছেন, ডিস্ট্রিক্ট কালেক্টরকে তাহলে বলতে হবে তো আমি কিন্তু আসরের নামাজটা কাজা হয়ে গেছে, আমি কিন্তু ভাই মাগরিবের নামাজটা আমি না পড়ে নিয়েছি, আমি কারণ 5 বছর পরে আমি করব, সম্পত্তি ওয়াকফ করব। সব ডিস্ট্রিক্ট কালেক্টরকে জানানোর পরেও ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে না, মনে হচ্ছে তোমার মুখ দেখে আফতাব ডাক্তার, তোমার 1 মুষ্টি দাড়ি নেই কেন, 1 মুষ্টি হলেও না, মনে হচ্ছে আমার এখানে একটু ছোট হচ্ছে, এরকম ভাবে মাপবে তো, তাই তো নাকি? আমি প্র্যাকটিক্যাল বলছি, কত শুনতে তো অনেক খারাপ লাগছে, বলে ভাই নাকি কি বক্তব্য দিয়েছে, আপনাদের জানতে হবে। তাহলে যদি বলে না, তুমি মনে হচ্ছে 5 বছরে একবার মদ খেয়ে ফেলেছ, তোমার ইসলাম ধর্মে এটা বৈধ নয়, তাহলে তুমি পারবে না, হয়ে গেল। মানে এই ধরনের করে পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের মুসলমানকে শোষণ করার চেষ্টা করছে কে? বিজেপি। আর ওই বিজেপিকে পশ্চিমবাংলায় সব থেকে বেশি জায়গা কে করে দিচ্ছে? এই যার দলের লোকেরা আজকে এখানে চেয়ারে বসে আমাকে যারা গালাগালি করছে, তাদের নেত্রী নওশাদ সিদ্দিকীরও তো জন্মদিন পার হয়, আমি যেই দিনে জন্মেছি। মোদির কিন্তু বার্তা আসে না, জন্মদিনের শুভেচ্ছা আসে না বা গ্রহণ করে না। আমি মমতা ব্যানার্জির জন্মদিনে মোদিজি বার্তা পাঠিয়ে দিলেন, তোমার স্বাস্থ্য ভালো থাকুক, সুস্থ থাকুক, তোমার জন্যই আমার বিজেপি চাষ বাংলাতে সুবিধা হচ্ছে, তুমি বেঁচে থাকো, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজকে যে বসে আফতাবকে শুনেছে তার কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনেও তাকে আফতাবের কাছে ছুটে যেতে হবে, ওয়ার্ডের লোকেদের কাছে যেতে হবে, তার সত্ত্বেও ইনজাস্টিস না হয় চাইবো না আমি, কিন্তু তাকে ছুটে যেতে হবে। কারণ আমি তো দেখতে পাচ্ছি কিভাবে ধরে ধরে এলাকা বেছে বেছে হিংসাগুলো করা হচ্ছে এবং টার্গেট করা হচ্ছে। আমি সেই বিষয়ে ডিপলি এখন যাব না, সময় স্বল্প। তাহলে বুঝতে পারছেন 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে, নাহলে আপনি জায়গা অফ করতে পারবেন না। আর দুটো ভুল তথ্য যেটা বিজেপি ছড়াচ্ছে সেটা বলে শেষ করব।
আর কদিন আগে কলকাতার রাজপথে খুব এটা নিয়ে প্রতিবাদ হলো, আমরাও করেছি, কলকাতার রাজপথ পর্যন্ত পৌঁছাতে পারিনি কিন্তু বাইরে থেকে করেছি। কলকাতার রাজপথে অনেক এমএলএ এরা প্রতিবাদ করেছে, শুনেছেন তো, আপনারা দেখেছেন তো, আল্লাহ সম্পত্তি হাত দেওয়া যাবে না, যে ছাড়া যাবে না। ভালো কথা, আমিও তো বলছি হাত দেওয়া যাবে না, কোনো মতে হাত দিতে দেব না। কিন্তু তারা বিধানসভার মধ্যে দুদিনের সেশন চলেছিল এটা নিয়ে, পশ্চিমবাংলার বিধানসভাতে দুদিনের সেশন চলেছিল, একটাও শব্দ খরচ করেনি। তারা বক্তব্য ভিতরে নেয়নি, বাইরে এসে বাজার গরম করছে। আরে বক্তব্য দেওয়ার জায়গা তো ওখানে আপনারা স্পেশাল করে পেয়েছেন। বাউরিয়ার সমস্ত মানুষ চাইলে কি বিধানসভার মধ্যে গিয়ে বলতে পারবেন? বাউরিয়া মানুষের অসুবিধার কথা বলতে পারবেন না। সেই জন্য কি হয়েছে, বাউরিয়া থেকে মানুষ ভোটে জিতিয়েছে কি ভোট চুরি করেছে বিতর্কে এখন যাব না। একজন আছে কে, সে বাউরিয়ার মানুষের কথা বলার জন্য, সে তো ভিতরে বেশি করে বলবে, সে ভিতরে না চিৎকার করে বাইরে বলছে, চিৎকার করছে এই করতে হবে সেই করতে হবে। মানে কি, বিজেপিকে আরো জায়গা দিচ্ছে। দুটো মিথ্যাচার করছে বিজেপিরা, যেটা আপনারাও খণ্ডন করবেন। প্রথম মিথ্যাচার হচ্ছে ওয়াকফ বোর্ড যেখানে তাদের বোর্ড লাগিয়ে দেবে সেটা নাকি ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। এই মাঠে যদি এসে ওয়াকফ বোর্ড বলে দেয় এটা আমার সম্পত্তি, নাকি ওয়াকফের হয়ে যাবে। ওই রাস্তা দিয়ে এসে ওই ট্রেন লাইনে যদি ওয়াকফ বোর্ড ঝুলিয়ে দেয় বলে নাকি ওয়াকফের সম্পত্তি, নাকি ওয়াকফ হয়ে যাবে। কোনো মন্দিরের সামনে গিয়ে বললে, কোনো মসজিদের সামনে গিয়ে বললে, কারো ঘরকে বললে যদি এটা ওয়াকফের সম্পত্তি, নাকি এটা ওয়াকফের হয়ে যাবে। এই ধরনের একটা মিথ্যাচার করছে, সম্পূর্ণ মিথ্যাচার। এটা নিয়ে যদি কেউ আমার সাথে ডিবেটে বসে আমি তার সাথে প্রস্তুত আছি। আমি বাংলা ভাষা আমার মাতৃভাষা, বাংলা ভাষায় আমি ডিবেট করতে রাজি আছি। সারা ভারতবর্ষের বিজেপি হোক, তৃণমূল হোক, যে কোনো দলের যত বড় নেতা আমার সামনে ডিবেট করতে চাই আমি প্রস্তুত আছি। তার জায়গাতে গিয়ে, আমার জায়গা নয়, তার দেখানো জায়গা থেকে আমি ডিবেট করব যে ওয়াকফ বোর্ডের এই ধরনের কোনো প্রভিশন নাই, ওয়াকফ বোর্ড বললেই তার জায়গা হয়ে যাবে। আরে ওয়াকফ বোর্ডকে যাওয়ারই অনুমতি দেয়। আপনি ওয়াকফ দুই ভাবে করা যায়, ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ। ওয়াকফে লিল্লাহ আমরা সব জানি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, মাদ্রাসা মসজিদ ঈদগাহ টিদগাহ যেগুলো আছে। ওয়াকফে আওলাদটা কি, আপনি দেখলেন আপনার 2 বিঘা জায়গা আছে, আপনার 2টো ছেলে আছে, যদি সরাসরি ছেলেদের হাতে দিয়ে যায়, আমার মারা যাওয়ার পরে 1 বিঘা 1 বিঘা করে ভাগ করে নেবে, ও বেটারা বিক্রি করে খেয়ে নিতে পারে। আপনি আপনার নাতি পুতাদের কথা ভেবে আপনি কি দেখলেন যে না ওই বিক্রি করতে দেব না, আমি ওয়াকফ বোর্ডকে দিয়ে দিই, ওয়াকফ বোর্ডের জায়গা গেলে আর বিক্রি করতে পারবে না। তাহলে আমার পুতা, তার ছেলে সব থেকে উপকার পাবে। সেজন্য ওয়াকফ বোর্ডকে আপনি কি জানাবেন যে আমি আমার এই সম্পত্তিটা ওয়াকফ করতে চাই, ওয়াকফে আওলাদ। ওয়াকফ বোর্ড এটা শোনার পরে, কাগজ নেওয়ার পরে কাকে দেবে, সার্ভে কমিশনারকে দেবে কমিশন করতে। সেটা সত্যি কথা কি মিথ্যে কথা, জায়গাটা মাপজোক করে দেখো তো সত্যি আছে কি না আছে, কারো জায়গায় আমাকে দিয়ে দিচ্ছে, তাহলে ওয়াকফ বোর্ড কিন্তু আসতে পারছে না। এটা মাথায় রাখবেন, সার্ভে কমিশনার সার্ভে করবে সত্যি কি 2 বিঘা জায়গা আছে, সত্যি কি এটা মালিক, বা 2 বিঘা জায়গাটা কোথায় আছে, পুকুর 2 বিঘে না লোল্যান্ড 2 বিঘে না ভালো জমি 2 বিঘে, সবটা করে তথ্যটা কাকে দেবে, ওয়াকফ বোর্ডকে দেবে। ওয়াকফ বোর্ড তারপরে ইসি নাম্বার বা এনরোল করবে। তাহলে ওয়াকফ বোর্ডের আসার কোনো ক্ষমতা আছে? কিন্তু মিথ্যাচার করছে। আজান হচ্ছে এই মহল্লার মসজিদ, এটা ঠিক আছে, পরে আবার কোনদিন।